আগের ক্লাসে আমরা বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য সম্পর্কে জেনেছিলাম, তাই তো? কি বলেছিলাম যে বায়োডাইভার্সিটি মানে কি বলেছিলাম যে বায়োডাইভার্সিটি মানে হচ্ছে ভ্যারাইটি অফ লাইফ, তাই তো? তার মানে কি যে কোনো একটা বসতি অঞ্চলে বসবাসকারী জীবগোষ্ঠী বা উদ্ভিদ গোষ্ঠী বা প্রাণী গোষ্ঠী বা জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায়, এই বিভিন্নতাই হচ্ছে জীব বৈচিত্র্য, তাই তো? আর একটু ভালো করে বললে কি দাঁড়ায়, কীরকম দেখো যে কোনো একটা নির্দিষ্ট বসতি অঞ্চলে বা কোনো একটা নির্দিষ্ট পরিবেশে বা কোনো একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে জীবের মধ্যে যে বিভিন্নতা দেখা যায়, এই বিভিন্নতাটাই হচ্ছে ওই অঞ্চলের বা ওই পরিবেশের বা ওই বাস্তুতন্ত্রের জীব বৈচিত্র্য। তো এই বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্য বিস্তারিত জেনে নেওয়ার জন্য তোমরা আমার এই ক্লাসটি দেখে নিতে পারো। যারা আমার এই ক্লাসটি দেখোনি তারা অবশ্যই এই ক্লাসটি দেখে নিও। ওকে, ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক তোমরা পেয়ে যাবে। ওকে, তো আজকের ক্লাসে আমরা দেখো যে জীব বৈচিত্র্যের তিনটা ভাগ। একটা হচ্ছে কি দেখো যে জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি, আরেকটা হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি, আরেকটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি। এই তিনটি বৈচিত্র্য সম্পর্কে আজ আমরা বিস্তারিত জানব। প্রথমে আমরা জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি জেনে নেওয়ার চেষ্টা করি, চলো। ঠিক আছে, কীরকম দেখো, জিন মানে কি তোমরা জানো, তাই তো? জিন মানে কি? জিন মানে হচ্ছে জীবের বংশগতির ধারক ও বাহক, তাই তো? একটু জটিল মনে হয় কথাটা, তাই তো? একটু সহজ করে বলি, দেখো যে এই যে পৃথিবীতে বিভিন্ন জীব আছে, তাই তো? তো একটা জীব অন্য সব জীবের চেয়ে আলাদা হয়, তাই তো? আলাদা কেন হয় বলো তো? এই জিনের গঠনগত পার্থক্যের জন্যই একটা জীব আরেকটা জীব থেকে পৃথক বা আলাদা হয়। যেমন দেখো যে তুমি আর আমি একই প্রজাতি, কি হোমোসেপিয়েন্স, তাই তো? তুমিও মানুষ, আমিও মানুষ, তাই তো? কিন্তু তুমি আর আমি বিভিন্ন দিক থেকে আলাদা, তাই তো? কীভাবে দেখো, হতে পারে তোমার গায়ের রং ফর্সা কিন্তু আমার রং কালো, তুমি লম্বা কিন্তু আমি খাটো, তোমার মাথায় মনে করো কোঁকড়ানো চুল আছে কিন্তু আমার কি টাক মাথা। এইভাবে দেখা যায় যে একজন মানুষ সম্পূর্ণরূপে অন্য জনের চেয়ে আলাদা। ওকে, তো কেন এই আলাদা হয়েছে বলতো? এই আলাদা হয়েছে কি বলতো? এই জিনের গঠনগত পার্থক্যের জন্য বা জিনের জন্যই এরকম আলাদা হয়েছে। তাই কি বলেছি, জিনের পার্থক্যের জন্যই পৃথিবীর একটি জীব অন্য সব জীবের চেয়ে আলাদা। এবার যদি জিজ্ঞেস করি, তোমরা বলো তো যে আমাদের শরীরে এই জিন এলো কোথা থেকে বা আমরা এই জিন পেলাম কোথা থেকে বলো তো? আমরা এই জিন পেলাম কি বলতো? আমাদের বাবা মায়ের কাছ থেকে, তাই তো? তার মানে কি দেখো যে প্রত্যেকটা জীব উত্তরাধিকার সূত্রে তার পূর্ববর্তী প্রজন্ম থেকে কি জিন সংগ্রহ করায়। তার মানে কি দাঁড়ালো বলতো? যে জীবের মধ্যে জিনের যে বিভিন্নতা আছে, ওকে, এই জিনের বিভিন্নতাই হচ্ছে জিনগত বৈচিত্র্য। আরও একটা উদাহরণ দিই, দেখো কীরকম, যে ধরো আমরা যদি ধরে নেই যে আম মনে করো একটা প্রজাতি, তাই তো? আম একটা প্রজাতি, তো সব আম কি একই রকমের হয়? সব আম তো এক রকমের হয় না, তাই তো? ভারতে প্রায় 200 ধরনের আম পাওয়া যায়, তাই তো? আমরা কিছু আমের নাম জানি, তাই তো? ফজলি, গোলাপ খাস, ল্যাংড়া, চৌসা, লক্ষণভোগ, এইসব নামগুলো জানি। কত বলছি, এরকম প্রায় 200 ধরনের আম আছে। তাহলে দেখো আম একটা প্রজাতি হওয়া সত্ত্বেও কি এদের ধরন আলাদা আলাদা, তাই তো? তাহলে একরকম আমের চেয়ে অন্য রকমের আম সম্পূর্ণ পৃথক হয়েছে। কেন পৃথক হয়েছে বলতো? এই পৃথক হয়েছে এই জিনের গঠনগত পার্থক্যের জন্য। আবার এই জিনের গঠনগত পার্থক্যের জন্যই সারা বিশ্বে প্রায় 50,000 ধরনের ধান দেখা যায়, তাই তো? তাহলে এই যে ধানের মধ্যে যে বৈচিত্র্য এসেছে, কিসের জন্য বৈচিত্র্য এসেছে? এই জিনগত বৈচিত্র্যের জন্যই ধানের মধ্যেও বৈচিত্র্য এসেছে। আরেকটা বিষয় মনে রাখবে, যে জীবগোষ্ঠীর মধ্যে জিনগত বৈচিত্র্য যত বেশি হবে
সেই জীবগোষ্ঠী পৃথিবীতে তত বেশি দিন টিকে থাকবে। ওকে, আবার যে জীবগোষ্ঠীর মধ্যে জিনগত বৈচিত্র্য যত কম হবে সেই জীবগোষ্ঠী দ্রুত পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাবে। তোমাদের আরেকটা বিষয় বলে রাখি, দেখো যে বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তির মাধ্যমে ওকে জীবদেহের কি বলতো জীবদেহে জিন প্রতিস্থাপন করে ওকে বা জিনের গঠনগত পরিবর্তন ঘটিয়ে হাইব্রিড প্রজাতি সৃষ্টি করা হচ্ছে। তো এই জিনগত বৈচিত্র্য কি যদি পরীক্ষাতে আসে তোমরা এর উত্তর কিভাবে লিখবে এবার দেখে নাও। হেডিং করলে জিনগত বৈচিত্র্য বা জেনেটিক ডাইভার্সিটি কি লিখবে দেখো। জিন জীবের বংশগতির ধারক ও বাহক। জীব উত্তরাধিকার সূত্রে পূর্ববর্তী প্রজন্ম থেকে জিন সংগ্রহ করে। জিনগত পার্থক্যের ভিত্তিতে জীবের চারিত্রিক পার্থক্য নির্ধারিত হয়, অর্থাৎ একই প্রজাতির অন্তর্ভুক্ত প্রত্যেক জীবের জিনগত গঠন ভিন্ন হয় বলে এরা একে অন্যের চেয়ে আলাদা। তাই বলা যায় কোনো একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের যেসব পরিবর্তন বা রূপভেদ বা বিভিন্নতা দেখা যায় তাকে জিন বৈচিত্র্য বলে। এবার দেখি চলো যে প্রজাতিগত বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি কি। ঠিক আছে, কিরকম যে প্রথমে আমরা দেখি চলো যে প্রজাতি মানে কি। প্রজাতি বলতে আমরা কাদের বোঝাবো? ঠিক আছে, দেখো যে প্রজাতি মানে হচ্ছে একটি জীব সম্প্রদায় বা জীব গোষ্ঠী যারা নিজেদের মধ্যে প্রজনন ঘটিয়ে অপত্য জীব সৃষ্টি করে বা সন্তান উৎপাদন করে। ঠিক আছে, তো ওরকম জীবগোষ্ঠী হচ্ছে এক একটা প্রজাতি। ঠিক আছে, তোমাদের একটা উদাহরণ দেই, যে উদাহরণটা বায়োলজিক্যালি সঙ্গত না হলেও তোমাদের বুঝতে খুব সহজ হবে। কীরকম দেখো, মনে করো এই কুকুর আছে, বিড়াল আছে। ঠিক আছে, তো কুকুর প্রজনন ঘটাবে কার সঙ্গে? কুকুরের সঙ্গেই প্রজনন করবে, এই তো। কুকুরের সঙ্গে প্রজনন করে কি কুকুর ছাড়া উৎপাদন করবে, তাই তো। আর বিড়াল প্রজনন করবে কার সঙ্গে? বিড়ালের সঙ্গে, এই তো। বিড়ালের সঙ্গে প্রজনন করে বিড়াল ছাড়া উৎপাদন করবে, এই তো। কিন্তু কখনো এরকম হবে না যে কুকুর বিড়ালের সঙ্গে প্রজনন ঘটিয়ে সন্তান উৎপাদন করছে, এই তো। তার মানে কি বলতো, এই যে কুকুর এই জীবগোষ্ঠী একটা প্রজাতি, আর এই জীবগোষ্ঠী বা বিড়াল এই জীবগোষ্ঠী আলাদা একটা প্রজাতি। এবার বোঝা গেল নিশ্চয়ই। তো প্রাণীদের ক্ষেত্রেই যে শুধুমাত্র ভিন্ন ভিন্ন প্রজাতি আছে তা কিন্তু না, উদ্ভিদের ক্ষেত্রেও ভিন্ন ভিন্ন প্রজাতি আছে। ওকে, তো দেখো, তো প্রজাতিগত বৈচিত্র্য আমরা কি বলতে পারি দেখো কীরকম, যে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর যে সমাবেশ লক্ষ্য করা যায় সেই সমাবেশটাই হচ্ছে কি বলতো, যে প্রজাতিগত বৈচিত্র্য। এখনো পর্যন্ত সারা পৃথিবীতে প্রায় 17 লক্ষ জীব প্রজাতির পরিচয় জানা গেছে। ঠিক আছে, আবার কেমন দেখো, যে পৃথিবীর ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক প্রজাতির জীব বসবাস করে। এই জন্য ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে জীব বৈচিত্র্যের হটস্পট বলে। ঠিক আছে, এটা কিন্তু ছোট প্রশ্ন হতে পারে। ওকে, তো এবার তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রজাতিগত বৈচিত্র্য কি, তাহলে এর উত্তর তোমরা কি লিখবে দেখে নাও। প্রজাতিগত বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি কি লিখবে দেখো। প্রজাতি বলতে নিজেদের মধ্যে প্রজননে সক্ষম জীব সমষ্টিকে বোঝায়, আর কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর উপস্থিতিকে প্রজাতিগত বৈচিত্র্য বলে। এবার দেখে নিয়ে চলো যে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি কি। ঠিক আছে, কীরকম দেখো, যে আমরা বিভিন্ন বাস্তুতন্ত্রের কথা জানি, তাই তো। কীরকম, আমরা জলাশয়ের বাস্তুতন্ত্রের কথা জানি, আমরা তৃণভূমির বাস্তুতন্ত্রের কথা জানি, আমরা অরণ্যের বাস্তুতন্ত্রের কথা জানি, আমরা মরুভূমির বাস্তুতন্ত্রের কথা জানি, তাই তো। মনে করো, তোমরা বোর্ডে লক্ষ্য করো, মনে করো এটা একটা বিস্তীর্ণ এলাকা। ওকে, তো একটা বিস্তীর্ণ এলাকায় বিভিন্ন বাস্তুতন্ত্র অবস্থান করে। ওকে, কীরকম দেখো, মনে করো এই বিস্তীর্ণ এলাকার মধ্যে মনে করো এইটুকু হচ্ছে তৃণভূমি, তার মানে এটা কি তৃণভূমি বাস্তুতন্ত্র। এইটুকু মনে করো অরণ্য, তার মানে কি এটা কি অরণ্যের বাস্তুতন্ত্র।
তো এইটুকু মনে করো একটা জলাশয়, তার মানে এটা কি জলাশয়ের বাস্তুতন্ত্র। আর এই এলাকার মধ্য দিয়ে মনে করো এই একটা নদী প্রবাহিত হচ্ছে, তার মানে কি এখানে আরেক রকম বাস্তুতন্ত্র আছে, তাই তো। তার মানে একটা বিস্তীর্ণ পরিবেশে কি হয় যে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র অবস্থান করে। ওকে, এবার প্রত্যেকটা বাস্তুতন্ত্রের কি বলতো গঠন আলাদা রকমের হয়। তার মানে কি দেখো যে এই তৃণভূমির বাস্তুতন্ত্রের গঠন একরকম, আবার অরণ্যের বাস্তুতন্ত্রের গঠন আরেক রকম, তাই তো। আবার জলাশয়ের বাস্তুতন্ত্রের গঠন আরেক রকম, এই তো। তার মানে কি দেখো যে জলাশয়ের বাস্তুতন্ত্রের গঠন থেকে কি বলতো অরণ্যের বাস্তুতন্ত্রের গঠন কি আলাদা রকমের হবে। এই ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে জীব প্রজাতির যে বৈচিত্র্য দেখা যায় তাকেই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। ওকে, এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আলফা বৈচিত্র্য, একটা বিটা বৈচিত্র্য, আর একটা হচ্ছে গামা বৈচিত্র্য। ওকে, তো এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কাকে বলে এর উত্তর তোমরা কি লিখবে দেখো। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বা ইকোলজিক্যাল ডাইভার্সিটি কি লিখবে দেখো। একটি বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন বাস্তুতন্ত্র অবস্থান করে এবং একটি বাস্তুতন্ত্রের গঠন ও জীব প্রজাতি অপর বাস্তুতন্ত্র থেকে আলাদা হয়। তাই ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের মধ্যে জীব প্রজাতির যে বৈচিত্র্য দেখা যায় তাকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য 3 প্রকার, যথা নাম্বার 1 আলফা বৈচিত্র্য, নাম্বার 2 বিটা বৈচিত্র্য, নাম্বার 3 গামা বৈচিত্র্য। এবার দেখি চলো যে আলফা বৈচিত্র্য কি। ঠিক আছে, কিরকম দেখো যে একই বাসস্থান বা একই বাস্তুতন্ত্রে, ঠিক আছে, যেমন দেখো মনে করো এই তৃণভূমি, এটা তৃণভূমির বাস্তুতন্ত্র, ঠিক আছে। তো এই কোনো একটা বাস্তুতন্ত্রের মধ্যে ওকে এর যে অভ্যন্তরীণ জীবগোষ্ঠী আছে, কোনো একটা বাস্তুতন্ত্রের বা একই বাসস্থানের অভ্যন্তরের যে জীবগোষ্ঠী আছে ওই জীবগোষ্ঠীর মধ্যে ওই জীবগোষ্ঠীরগুলির মধ্যে যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যটাকেই বলা হয় আলফা বৈচিত্র্য। তো তোমরা সংক্ষেপে কি লিখবে দেখো, একই বাসস্থান বা একই বাস্তুতন্ত্রে বসবাসকারী জীবগোষ্ঠীর অভ্যন্তরীণ বৈচিত্র্যকে আলফা বৈচিত্র্য বলে। এর মানে কি হলো দেখো যে এইটা একটা আলফা বৈচিত্র্য আর এটা একটা কি আলফা বৈচিত্র্য, এটা আরেকটা আলফা বৈচিত্র্য, তাই তো। এবার দেখে নিই চলো যে বিটা বৈচিত্র্য কি। ঠিক আছে, কিরকম দেখো যে কোনো একটা বাসস্থান বা বাস্তুতন্ত্র এবং তার সংলগ্ন বাসস্থান বা বাস্তুতন্ত্রের মধ্যে, ঠিক আছে, বাস্তুতন্ত্রের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যই হচ্ছে বিটা বৈচিত্র্য। তার মানে কি দেখো যে দেখো মনে করো এটা অরণ্যের একটা বাস্তুতন্ত্র, তাই তো, আর এটা তার সংলগ্ন এই অরণ্যের বাস্তুতন্ত্র, তার সংলগ্ন বাস্তুতন্ত্র কোনটা এই তৃণভূমি বাস্তুতন্ত্র, তাই তো। তার মানে এই অরণ্যের বাস্তুতন্ত্র আর তৃণভূমির বাস্তুতন্ত্রের মধ্যে ওকে জীবের যে বৈচিত্র্য বা জীবগোষ্ঠীর যে বৈচিত্র্য সেই বৈচিত্র্যটাই হচ্ছে বিটা বৈচিত্র্য, তাই তো। সহজ করে বললে কি বলতে পারি বলো তো, যে দুটা আলফা বৈচিত্র্যের মধ্যকার জীবের বৈচিত্র্যই হচ্ছে কি বিটা বৈচিত্র্য। তো তোমরা কিভাবে লিখবে এটা দেখে নাও। বিটা বৈচিত্র্য একটি ভৌগোলিক অঞ্চল ও তার সংলগ্ন অঞ্চলের অর্থাৎ সংলগ্ন বাসস্থান বা বাস্তুতন্ত্রের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বিটা বৈচিত্র্য বলে। এবার দেখি চলো যে গামা বৈচিত্র্য কি। ঠিক আছে, কিরকম দেখো মনে করো এটা কোনো বিশাল একটা ভৌগোলিক অঞ্চল, ঠিক আছে। এবার বিশাল ভৌগোলিক অঞ্চলে কি বিভিন্ন বাসস্থান আছে, তাই তো, বা বিভিন্ন বাস্তুতন্ত্র আছে। এবার এই বিভিন্ন বাস্তুতন্ত্রগুলির মধ্যে সামগ্রিক জীবের যে বৈচিত্র্য বা জীবের যে সামগ্রিক বৈচিত্র্য, তাহলে এই গোটা এলাকাটা জীবের মধ্যে মানে এই গোটা এলাকার বাস্তুতন্ত্রগুলির মধ্যে জীবের যে সামগ্রিক বৈচিত্র্য এই সামগ্রিক বৈচিত্র্যটাকেই বলা হয় গামা বৈচিত্র্য। ঠিক আছে, তোমরা এর উত্তর কি লিখবে দেখো। গামা বৈচিত্র্য একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলের মধ্যে অবস্থিত ভিন্ন ভিন্ন বাসস্থান বা বাস্তুতন্ত্রের জীবগোষ্ঠীর সামগ্রিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।